রাজধানীতে শিশু রামিসা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবিতে জেলায় জেলায় মানববন্ধন। সরকার আসলে ব্যর্থ হচ্ছে বারবারই এই ধর্ষণ প্রতিরোধে। ছয় বছরেও উৎপাদনে যেতে পারেনি হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র। অনিশ্চয়তার মুখে ব্যয়বহুল প্রকল্পটি, বারবার যান্ত্রিক ত্রুটি। এটা তো টেকনিক্যাল ফল্ট মেশিনের, এই কারণে আমরা ত্রিপাক্ষিক মিটিং করছি, আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি। হাম ও উপসর্গে ৩ জেলায় প্রাণ গেল আরো ৭ জনের। সিলেটে বেশিরভাগ রোগী প্রত্যন্ত অঞ্চলের। প্রথম ধাপের টিকা ক্যাম্পেইনের বিষয়ে জানা ছিল না অনেকেরই। বাচ্চারা ভর্তি করেছি, বাচ্চার মা হওয়ার পরে বাচ্চার মারও ভর্তি করছি। এটার বিষয়ে জানি না, জানলে তো টিকা দিলাম না। এমনি টিকা দিছি, আমার টিকা দিছি না, এগুলো গেছে না টামটার জায়গায়। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। বজ্রপাতে নওগাঁ, নাটোর, নরসিংদী ও কুড়িগ্রামে ৬ জনের মৃত্যু। ঈদযাত্রায় দৌলদিয়া পাটুরিয়া রুটে চালু থাকবে 4টি ঘাট। অব্যবস্থাপনা, দুর্ঘটনার জন্য জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে, হুঁশিয়ারি নৌ প্রতিমন্ত্রীর। সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের দেশি গরুর চাহিদাই বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 3 মণ, 3.5 মণ ওগুলো 1,10,000 থেকে 1,20,000। দুটো গরু নিয়ে আছি ভাই, দুটো গরু বিক্রি করেছি, আর 12টা বান্ধা আছে, ক্রেতা কম। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। শোকাবহ পরিবেশে প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। 48 ঘন্টার মধ্যে হত্যাকারীকে বিচারের আলটিমেটামও দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। রামিসার নৃশংস মৃত্যুর ঘটনায় থমথমে পল্লবী এলাকা। সকাল থেকে শিশু রামিসার বাসার সামনে জড়ো হয় সাধারণ মানুষ। ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী স্কুল শিক্ষার্থীরা। ক্ষোভ আর আর্তনাদে সন্তান হত্যা সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি রামিসার মায়ের। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ন্যাক্কারজনক হত্যার বিচার দেখতে চান সবাই। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা মহানগর উত্তর মহিলা জামায়াত। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তারা অপরাধীর শাস্তি নিশ্চিতের দাবি জানান। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ মিরপুরের একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। গত রাতে তাকে মুন্সিগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তো চিকার যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটের অত কি কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হইয়া ওই দরজা আমি অনেক ধাক্কাইছি, কিন্তু খুলতে পারিনি। প্রধানমন্ত্রী নিজে বলে থাকে তাহলে আমরা আশাবাদী যেটা হবে, বিচার হবে। ও 1 নাম্বার একটা ক্যারেক্টারলেস ছিল, ও এত খারাপ ছিল। ও এইখানে দাঁড়ায় আমার জানলার দিকে তাকাই থাকতো। আমার মেয়ে নিজে ট্রমাটাইজ হয়ে আছে, সারাক্ষণ বলতেছে আম্মু কেন মারলো, আমি ওকে কি জবাব দিব, ওকে কেন মারলো, আমি কি জবাব দিব আমার মেয়েকে। ওর মায়ের চাইতে ওর বাবার প্রিয় বেশি ছিল, আর আজকে ওর বাবার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। ওর ওয়াইফের হাতে কামড় দিছে, তাহলে নিশ্চয়ই জরিপ করা যায় যে মাথাটা ওর ওয়াইফ ধরে রাখছে। 48 ঘন্টার মধ্যে বিচার চাই, আর যদি 48 ঘন্টার মধ্যে বিচার না হয় তাহলে পুরো বাংলাদেশ আমরা নামবো মাঠে। সে তো স্বীকার করছে সে খুন করছে, এবং সবকিছু তদন্ত রিপোর্ট আসছেও। তবে কেন আমাদের দিন গুনতে হবে, তবে কেন তার পাশে হবে না? শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানুষরূপী পিশাচের হাতে প্রাণ হারিয়েছে ছোট্ট রামিসা। 7 বছরের শিশুটির উপর পাশবিক নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে প্রতিবেশী পাষণ্ড সোহেল রানা। রামিসার সাথে ঘটে যাওয়া নির্মমতায় কাঁদছে গোটা দেশ, সেই সাথে ফুঁসে উঠেছে বিচারের দাবিতেও। রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মাঠে নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। যশোরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ধর্ষণগুলো বাংলাদেশে দিনকে দিন বেড়েই চলেছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কনস্ট্যান্ট দাবির মুখেও সরকার আসলে ব্যর্থ হচ্ছে বারবারই এই ধর্ষণ প্রতিরোধে। ভোলায় জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। শেরপুরে আজকের তারুণ্য সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বলেন, শিশুদের যেখানে আনন্দের সাথে বেড়ে ওঠার কথা, সেখানে তারা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। অচিরেই এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চুয়াডাঙ্গায় এক কিশোরীকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে মামলা করে। বুধবার রাতে সদর উপজেলার কুন্দিপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল আলী, জনি হোসেন ও পলাশ আলী। আসামি মিরাজ এখনো পলাতক। পুলিশ জানায়, 14 এপ্রিল বিকেলে ভুক্তভোগী কিশোরী ছাগল আনতে মাঠে গেলে মিরাজ তাকে জোর করে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে অভিযুক্ত পলাশ তা মোবাইলে রেকর্ড করে এবং জনি ভুট্টা ক্ষেতের বাহির থেকে তাদের পাহারা দেয়। এ সময় তারা ভুক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে এ কথা কাউকে জানাতে নিষেধ করে। ভুক্তভোগী পরিবার বিষয়টি জানতে পারলে অভিযুক্তরা ভিডিও ডিলিট করার বিনিময়ে 30,000 টাকা দাবি করে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় মূল অভিযুক্ত মিরাজকে ধরতে অভিযান চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয় সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। নতুন সিদ্ধান্তের আওতায় এখন থেকে ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের আইডি প্রদর্শন এবং লগবুক রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে। ক্যাম্পাসের সব নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের ডেটাবেস তৈরি করা হচ্ছে আইসিটি সেলের মাধ্যমে। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোয় সিসি ক্যামেরা বসানো, গেটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি সহ র্যাগিং বুলিং প্রতিরোধে গঠিত হচ্ছে একটি স্থায়ী কমিটি। সম্মেলনে আরও জানানো হয়, আসামিকে শনাক্ত ও গ্রেফতারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। টেকনোলজিটা ইউজ করছি, সিসিটিভি ক্যামেরাগুলো সেখানে 250টা আছে, সেই ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর জন্য, এবং এটাও বলেছেন এআই নিয়ন্ত্রিত যে ক্যামেরা সেগুলোর জন্য আমাদেরকে একটা ডিপিপি করতে বলেছেন, এবং সেই অর্থ আমরা পেলে আমরা নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার জন্য টেকনোলজির মাধ্যমে আরও সুদৃঢ় করব। প্রায় 900 কোটি টাকার অত্যাধুনিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা ছিল 24 লাখ ইউনিট বিদ্যুৎ, কিন্তু উৎপাদনের বদলে গত 6 বছরে বারবার নানা বাধার মুখে বন্ধ হয়েছে কেন্দ্রটি। ফলে যেখানে পাওয়ার কথা ছিল প্রায় 4000 কোটি টাকার বিদ্যুৎ, সেখানে হয়েছে মাত্র 34 কোটি টাকার উৎপাদন। শাহাজিবাজার 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এখন পরিণত হয়েছে ব্যয়বহুল এক অনিশ্চয়তার প্রকল্পে। হবিগঞ্জের শাহাজিবাজার 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র 890 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল 2020 সালে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো যেখানে বসানো হয় অত্যাধুনিক LMS 100 অ্যারো ডেরিভেটিভ গ্যাস টারবাইন। লক্ষ্য ছিল কম সময়ে বেশি দক্ষতায় বিদ্যুৎ উৎপাদন। তবে শুরু থেকেই নানা কারণে থমকে যায় প্রকল্পটি।
2017 সালে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় চায়না কেবল কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে উৎপাদনে যাওয়ার কথা ছিল কেন্দ্রটির। তবে সে বছর করোনা মহামারী দেখা দেয় দেশে ফিরে যান বিদেশি প্রকৌশলীরা। এতে থমকে যায় পুরো প্রকল্প। পরবর্তীতে 2021 সালে পরীক্ষামূলকভাবে চালু হলে ভেঙে যায় গ্যাস টারবাইনের ব্লেড। মেরামতের পর আবার চালু হলেও দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এরপর আনা হয় নতুন সুপার কোর মেশিন। 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও চেষ্টা করা হয় উৎপাদনে যাওয়ার, কিন্তু মাত্র 2 মাসের মাথায় আবারও ভেঙে যায় টারবাইনের ব্লেড। এরপর থেকে বন্ধ পড়ে আছে পুরো কেন্দ্রটি। এটা তো টেকনিক্যাল ফল্ট মেশিনের, এই কারণে আমরা যে ত্রিপাক্ষিক মিটিং করছি, আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি, কিন্তু এটা সলভ না হওয়া পর্যন্ত তো এটা প্ল্যানটা চালু করতে পারতেছি না, আর ইপিসির সাথে আমাদের দেনা পাওনাও কমপ্লিট করতে পারতেছি না। এই কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে প্রায় 24 লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কথা ছিল, বাজার মূল্যে যার পরিমাণ প্রায় 2 কোটি টাকা। সময় মতো উৎপাদনে গেলে গত 6 বছরে মিলত প্রায় 4000 কোটি টাকার বিদ্যুৎ। অথচ 1600 ঘন্টা পরীক্ষামূলক চালনায় সরবরাহ হয়েছে মাত্র 34 কোটি টাকার বিদ্যুৎ। এদিকে চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে এরই মধ্যে পরিশোধ করা হয়েছে প্রায় 70% বিল। পিডিবি বলছে প্রকল্প শেষে ক্ষতিপূরণ হিসেবে বিল থেকে কেটে রাখা হবে প্রায় 10% অর্থ। প্রায় 70% পেমেন্ট করছি, বাকি পিএসসি, এপিসি এবং পিজি যে টাকা আছে এই টাকা আমাদের কাছে পিডিবির কাছে আছে। কন্ট্রাক্ট অনুযায়ী তারা এলডি, আমরা যে সময় প্রজেক্ট কমপ্লিশন হবে, কাজটা শেষ হবে, এলডি অনুযায়ী আমরা 10% তার কাছে এলডি কাটে রাখবো আর কি। সংশ্লিষ্টরা বলছেন বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের গ্যাস টারবাইন স্থাপন করা হয়েছে মাত্র 55টি। বিশ্বের অন্যান্য দেশে সফল হলেও বাংলাদেশে কেন বারবার ব্যর্থ হচ্ছে এই প্রযুক্তি তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য জায়গায় যে মেশিনগুলো আছে আমেরিকার, সেগুলো তো চলতেছে ভালোভাবে, এবং যে লোকজনও যারা আমেরিকান যারা আছে, যে ইঞ্জিনিয়ার এক্সপার্ট, তারাও এটা নিয়ে বিব্রত বোধ করতেছে যে কী কারণে বারবার এই ত্রুটিটা হচ্ছে, তারা এটা নিয়ে অ্যানালিসিস করতেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে নিজস্ব ব্যবস্থাপনাতেই কেন্দ্রটি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এক্ষেত্রে নতুন করে ভর্তুকি দিতে হবে না বলে মনে করেন প্রধান প্রকৌশলী। ইপিসি ঠিকাদার যদি কাজ না করে, সেই ক্ষেত্রে চুক্তি বাতিল করে পিডিবি, চুক্তি বাতিল করলে আমাদের টাকা, যে টাকা সাশ্রয় হবে, সেই টাকা দিয়ে পিডিবি নিজস্ব উদ্যোগে যে ইএসএ প্ল্যানটা যারা তৈরি করছে তাদের সাথে সরাসরি চুক্তি করে তখন পিডিবি এটা চালু করবে। দেশে বিদ্যুৎ ঘাটতির এই সময়ে এই কেন্দ্রটি দ্রুত চালু করা সম্ভব হলে সরবরাহ বাড়বে জাতীয় গ্রিডে। এতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি রাজস্ব বাড়বে সরকারের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র, হবিগঞ্জ। হামো উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 7 জনের। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 4 জন, ঢাকায় 2 ও সিলেটে মৃত্যু হয়েছে 1 জনের। নতুন রোগী ভর্তি 1631 জন। প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত সিলেটে হামো উপসর্গ নিয়ে মারা গেছেন 42 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 89 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। কুমিল্লা মেডিকেলে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 41 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি 135 জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামো উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে মেঝে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের। এদের অনেকেরই প্রথম ধাপের টিকা ক্যাম্পেইনের বিষয়টি জানাই ছিল না। ফলে শিশুরা পায়নি হামের টিকা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে মাসব্যাপী ক্যাম্পেইনে 90% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 2 বিছানায় চিকিৎসা নিচ্ছেন হামাক্রান্ত মা ও ছেলে। 1 বছর বয়সী রবিউল প্রথমে আক্রান্ত হয় হামে। 2 দিন পর মা রুবেনারও দেখা দেয় উপসর্গ। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে সুনামগঞ্জের দিরা থেকে ছুটে আসেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আক্রান্তদের কেউই নেননি হামের টিকা। ডাক্তারে বললো যে এগুলা হাম রোগ হয়েছে, হাম রোগ হয়েছে। আমরা বাচ্চারা ভর্তি করেছি, বাচ্চার মারও ভর্তি করছি।
বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। চলতি সপ্তাহেই ভর্তি হয়েছেন তারা। টিকা নিয়ে তাদের সচেতনতা যেমন কম, তেমনি মাসব্যাপী হওয়া টিকা কার্যক্রমের বিষয়েও নেই কোনো ধারণা। ঠিক আছে, মানে যে গেছে কি বা না এটা আমরা জানি না। আমরা জানলে তো আমরা বাড়ি বাড়ি যাইতে আমরা টিকা দিলাম, আমরা এই সমস্যাটা হয় না। এটার বিষয়ে জানি না, জানলে তো টিকা দিলাম না। এমনি টিকা দিছে, আমার টিকা দিছে না, এগুলো গেছে না টাইমের জায়গায়। সংশ্লিষ্টরাও বলছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় অংশই আসেননি টিকার আওতায়। তাদের নিয়েছি, হিস্ট্রি নিয়েছি, অধিকাংশ মাও ভ্যাকসিন নেয়নি, শিশুরাও ভ্যাকসিনেশনের বাইরে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন পেরিফেরিতে যে সমস্ত দুর্গম এলাকায়, বিশেষ করে শিক্ষার হার যেখানে কম, সেখানেই এটা বেশি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রার 90% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। বাদ পড়াদেরও টিকা নিশ্চিত করা হবে। সিলেট বিভাগে আমাদের অর্জন আমরা এই পর্যন্ত 98.9%। সিলেট 4টা জেলা নিয়ে সিলেট বিভাগ, আমরা মোটামুটি আমরা ভালো ইয়েতে আছি। এবং যার যে বাচ্চাগুলো আছে, বাদ পড়া আছে, এগুলা রুটিন পিএর মাধ্যমে, রুটিন টিকার মাধ্যমে এগুলা নিয়ে আসা হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের টিকা ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বজ্রপাতে 4 জেলায় প্রাণ গেছে 6 জনের। নওগাঁর রানীনগর উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকাল থেকেই গ্রামের পাশে মাঠে ধান কাটছিল কৃষকরা। বিকালের দিকে বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 কৃষক। পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এছাড়া নাটোর, নরসিংদী ও কুড়িগ্রামে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলীতে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। স্থানীয়রা জানায়, বিধানচন্দ্র ও রীতা রানী দম্পতির 2 ছেলে মেয়ে পড়ালেখার জন্য রাজধানীতে থাকেন। গত রাতে খাবার খেয়ে স্বামী স্ত্রী দুজন অন্যান্য দিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান। রাত 12:15টার দিকে ঘরের দরজায় ধাক্কার শব্দ ঘুম ভাঙে বিধানচন্দ্রের। স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির আওয়াজ শুনতে পান তিনি। পরে পাশের ঘরে গিয়ে গলা কাটা অবস্থায় দেখতে পান স্ত্রীকে। এ সময় বাড়ির সদর দরজা খোলা ছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এবার ঈদযাত্রায় কোথাও কোনো অব্যবস্থাপনা হলে ওই এলাকার সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে সবার আগে জবাবদিহিতার আওতায় আনা হবে, এমনটা জানিয়েছেন নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। দুপুরে রাজবাড়ীতে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ঈদযাত্রার প্রস্তুতি দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোনো দুর্ঘটনা হলে আগের মতো অধস্তনদের ওপর দায় চাপিয়ে পার পেয়ে যেত ঊর্ধ্বতনরা, কিন্তু এবার প্রধানদেরই আগে জবাবদিহিতায় আনা হবে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান রাজীব আহসান। এর আগে মানিকগঞ্জের ঘাট এলাকা পরিদর্শন করেন তিনি। শুধুমাত্র কর্মকর্তা বা কর্মচারীদের নিচের লেভেলে যারা কাজ করেন তাদের জবাবদিহিতা না, যেই জায়গাটিতে এই ঘটনা ঘটবে বা কোনো সমস্যা হবে সেই জায়গার যিনি চিফ থাকবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত সাপেক্ষে। দিন কয়েক পরই শুরু হবে ঈদযাত্রা। পবিত্র ঈদুল আজহায় যাত্রী পারাপার স্বস্তির করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে চালু থাকবে 4টি ঘাট। একই সাথে যাত্রী পারাপারে প্রস্তুত রয়েছে লঞ্চ ঘাট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। পদ্মা সেতু চালুর পর ফেরিঘাটে যানবাহনের লম্বা সারির চিত্র পাল্টেছে। আগের তুলনায় ফেরিতে যান পারাপারের সংখ্যা নেমেছে অর্ধেকে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ফেরি পারাপারে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
নৌরুটটিতে চলাচল করবে ছোট বড় 16টি ফেরি ও 20টি লঞ্চ। ঈদ যাত্রা চলাকালীন জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সব ধরনের পণ্যবাহী ট্রাক পারাপার ও বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া সড়ক ও ঘাট এলাকায় নিয়ন্ত্রণ করা হবে ছোট গাড়ি, অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। চার্ট ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করা হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটি ঘাট বৃদ্ধি পেলে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। 5 নম্বর ঘাটটি দিয়ে লোড আনলোড করা সম্ভব হলে পারাপারের জন্য আরো সহায়ক হবে। কুরবানির পশুবাহী গাড়িগুলি, গরুর গাড়িগুলি আমরা বিশেষ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বের সাথে পারাপার করব। কর্তৃপক্ষ জানায় যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া প্রান্তে 7টি ফেরিঘাট থাকলেও সচল রয়েছে শুধুমাত্র 3, 4 ও 7 নম্বর ঘাটটি। তবে ঈদের আগে সচল করা হবে 2022 সালে ভেঙে যাওয়া 5 নম্বর ঘাটটিও। সম্প্রতি বাসডুবির ঘটনার পরও অনেক চালক ও যাত্রী নিয়ম মানছেন না বলে জানায় ঘাট সংশ্লিষ্টরা। যদিও প্রতিটি পন্টুনে বসানো হয়েছে নিরাপত্তাজনিত সাইড রেলিং। এই ঘাটটা রানিং হলে সাধারণত মানুষের সব দিক দিয়ে সুবিধা হবে, যাত্রীর, দোকানপাট, হোটেল। ঈদের সময় আমরা দেখে নামতে দেবে না, প্রশাসন উপরে থাকে, উপরে সব ট্যাকেল দেয়, আমাদেরকে কেউ নিচে দেয় না, আইন শৃঙ্খলাভাবে সবাই ঠিক মতো রাখি। ফেরিগুলো ঠিকভাবে চললে, প্রশাসন যদি ঠিকভাবে রাস্তায় ইয়ে করে, আপনার পালন করে, তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আমরা চাই যে যাত্রীর কোনো অসুবিধা না হয়, দামজট না হয়। ঈদের পরে যাত্রী কিছু চাপ হবে, ওই সময় যাতে ফেরি বৃদ্ধি থাকে। আমরা ফেরিতে ওঠার আগেই মনে করেন যাত্রী আগে বলে আপনারা নামে আসেন, ফেরিতে ওঠার আগে নামছি, এখন যাত্রী বলে যে রেলিং দেওয়া আছে, আমরা নামে এখন কি করবো। লঞ্চ ঘাটের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পশুবাহী কোনো ট্রাক বা যানবাহন, পুলিশ বা কেউ এটাকে কোথাও আটকাবে না। এবং আমাদের যে নাম্বারগুলো আছে, যারা বিভিন্ন স্টেক হোল্ডাররা আছে, তাদেরকে আমাদের নাম্বার দেওয়া আছে। মোর ওভার 999 নাম্বার আছে। এক্ষেত্রে কোথাও যদি কোনো কমপ্লেইন পাই, আমরা এবং হাইওয়ে পুলিশ আমরা তৎক্ষণাৎ এটা ব্যবস্থা নেব। আমাদের ওখানে কন্ট্রোল রুম থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে তার জন্য আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা রাখছি। দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকার সড়কে আলোকসজ্জা, মাতৃদুগ্ধ কেন্দ্রের পাশাপাশি যাত্রীদের জন্য থাকবে সুপেয় পানির ব্যবস্থা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদুল আজহার বাকি আর মাত্র 1 সপ্তাহ। এরই মধ্যে জমে উঠেছে সারা দেশের পশুর হাটগুলো। বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতাদের দাবি, কোরবানির পশু পছন্দ হলেও তুলনামূলক কম দাম বলছেন ক্রেতারা। ভিড় বাড়লেও বিক্রি এখনো আশানুরূপ নয়। ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন। এরই মধ্যে দেশ জুড়ে স্থায়ী হাটের পাশাপাশি জমে উঠেছে কোরবানি পশুর অস্থায়ী হাটগুলো। পরম যত্নে লালন পালন করা গরু, মহিষ আর ছাগলে জমজমাট খুলনার ডুমুরিয়া উপজেলার খনিয়া পশুর হাট। সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন উপজেলা থেকেও পশু এসেছে এই হাটে। তীব্র গরম থাকলেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বিক্রেতারা বলছেন, ঈদের কিছুদিন বাকি থাকায় পশু বিক্রি হচ্ছে তুলনামূলক কম। ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। 14টা গরু নিয়ে আছি ভাই, 2 গরু বিক্রি করেছি, আর 12টা বান্ধা আছে, ক্রেতা কম, বেচা কিনাও কম। কেন গরু খাবার দাম বেশি, গরুকে পুষতেছে না, খাবার দাম জন্য কে পুষতেছে না গরু, এই জন্য ছোট গরুর দাম বেশি, বড় বড় গরুর দামটা কম আছে। ব্যাপারী কষাই এদের পাশ তুলনামূলক আগের থেকে কম নেওয়ার চেষ্টা করতেছি, যাতে তারাও স্বস্তি পায়, আমরাও স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারি। এদিকে সকালে খুলনা মহানগরের জোড়াগেট এলাকায় পশুর হাটের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় হাটের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করবে, সারা শহরে কাজ করবে। আমরা এমন একটি সুন্দর ব্যবস্থা ব্যবহার করেছি এবং আমরা কামিয়াব হব। আমরা আশা করব যে নগরবাসী আমাদের পাশে থাকবেন। এবার আমরা টেন্ডার দিয়েছিলাম, কেউ টেন্ডারে অংশ নেয়নি, যার জন্য আমরা নিজেরাই ম্যানেজমেন্ট করেছি। আমরা প্রতিবার যে ধরনের আয় হয় এবার তার সাথে বেশি হবে বলে আমরা আশা করছি। বিভিন্ন জেলার কোরবানির হাটগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি শুরু হয়েছে ব্যাপারীদের আনাগোনা। তবে দাম বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের। আছে মোটামুটি রেঞ্জের ভিতরে আছে। হ্যাঁ, এখন দেখা যাক, যদি আমাদের নিয়ত আছে ছোট গরু কিনা। গরু কিনতে আসছি, 2টা কিনলাম, দাম প্রচুর দাম, এই 2টা। বিক্রেতাদের দাবি, পশু খাদ্যের দাম সহ লালন পালন খরচ বেড়েছে, যা বিবেচনা না করেই ক্রেতারা দাম কম বলছেন। 2-3 দিনের মধ্যে হাটে বেচাকেনা পুরোপুরি জমে উঠবে বলে আশা তাদের। যেগুলা 2 মণ গরু, আইডিয়া গরু, ওগুলা 65,70,000। যেগুলো আপনার ওই 3 মণ, 3.5 মণ, ওইগুলো 1,10,000 থেকে
1,20,000 বলছে 115 পর্যন্ত দাম বলছে, দাম চাচ্ছি 140, যদি হয় আমার মন মতন তাহলে দিয়ে দেবো। খাওয়া দাওয়া, যাতায়াত ব্যবস্থা, মোটরসাইকেল রাখার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা এবং স্বল্প মূল্যে আমরা হাসিলের মাধ্যমে হাটকে আরও এগিয়ে নিয়ে যাব সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিভিন্ন স্থানে জমে ওঠা হাটগুলোতে জাল টাকা শনাক্তে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, আপনি বর্তমানে যে হাটে রয়েছেন সেখানে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা, ক্রেতারা কি বলছেন? মাছরুম সরবরাহ তো বেশ ভালো এবং দাম বিক্রেতারা বরাবরই বলছেন যে দামটা তারা কম পাচ্ছেন আর ক্রেতারা বলতেছেন যে বেশি, অর্থাৎ যে দামটি এখন পর্যন্ত এই যে আমরা স্যার চৌধুরানীর যে হাটটি আছে সেই হাটটিতে আমরা যে আপনাকে এই গরুটির কথা একটু শোনাতে চাই। এখানে যিনি আপনাকে একটু আপনি বলেন যে কতটা দাম চেয়েছেন, কত মন ওজন হবে, কত বলেছে? 125 দিয়ে আমাদের কেনা, দাম করে 110। এই তাহলে তো আপনার 15,000 টাকা লস হয়। হ্যাঁ, এটা কেন দাম কম কেন বলছেন? এই যে দাম কয়, কাস্টমারের দাম কম কয়। কোথা থেকে আসছেন, কি নাম আপনার? আমার নাম শফিকুল। শফিকুল নামে ইনি একজন ছোট্ট ব্যাপারী। তিনি যেটি বলছিলেন যে পুরো যে রংপুরের যে এই চৌধুরানীর যে হাটটি আছে এই হাটটিতে যে মাঝারি যে গরুগুলো সেই গরুগুলোই বেচা বিক্রি হচ্ছে বেশি এবং সেগুলো 1 লাখ থেকে 90,000 থেকে 1,10,000 টাকার মধ্যে। বড় যে গরুগুলো সেগুলো 1.5 লাখ টাকার উপরে বেচা বিক্রি হচ্ছে বেশি এবং সেগুলো 1 লাখ থেকে 90,000 থেকে 1,10,000 টাকার মধ্যে। বড় যে গরুগুলো সেগুলো 1.5 লাখ টাকার উপরে এবং ছোট যে গরুগুলো সেগুলো 60 থেকে 70,000 টাকার মধ্যে হচ্ছে এবং সেটি 24-25,000 টাকা মন অথবা কোনোটা 30 বা 28,000 টাকা মনে বিক্রি হচ্ছে। মাজহার, আপনাকে ধন্যবাদ। কুমিল্লায় কোরবানির ঈদ ঘিরে তৈরি হয়েছে প্রায় 2,150 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা। পশু কেনা বেচার পাশাপাশি আনুষঙ্গিক নানা জিনিসের ব্যবসায় খুলেছে এই দুয়ার। সংশ্লিষ্টরা চান নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা, আর সেটিই পারে 1,000 কোটি টাকার এই অর্থনীতির চাকাকে আরো শক্তিশালী করতে। আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে কুমিল্লা জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এবারের ঈদকে কেন্দ্র করে জেলায় প্রায় 2,136 কোটি টাকারও বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। আর এসব বাণিজ্যের জন্য 14টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ছোট বড় ও পারিবারিক হাজারো খামারিদের উপর নির্ভর করছে বিশাল এই অর্থনৈতিক খাত, তবে গোখাদ্য, ভুসি, খড় ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ দাবি খামারিদের। আশা বাইরে থেকে গরু আমদানি না হলে ভালো দাম পাওয়ার। তেলের কারণে দেখা গেছে যে গোখাদ্যর দাম বাইরে গেছে প্রতি কেজিতে 2.5 টাকা করে। যেমন 2.5 টাকা করে যদি প্রতি কেজিতে বাইরে যায় তো স্বাভাবিক এটা আমাদের এফেক্ট হয়। তো এফেক্ট হওয়াতে এদিকে আমাদের মোটামুটি একটা চ্যালেঞ্জের পর্যায়ে হয়ে গেছে। কাস্টমার আসে বলে ওই যে খরচের সাথে মিলে না, তো আশা করতেছি যে হইব, কাস্টমার আসবো, আমরা যে ন্যায্যটা দামটা এটা আমরা পাবো। খুব ভালো ব্যবস্থা, সুব্যবস্থা বাজার কমিটি রাখছে এই জায়গায়। আল্লাহর মতো কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। বাজার আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে, সুন্দর গরু আছে, কাস্টমারও আছে, সুন্দরী চাইতে আছে, ঘুরতে আছে, ফিরতে আছে, এই আর কি। প্রতিদিন বিপুল পরিমাণ টাকার লেনদেন হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের। তবে প্রশাসন বলছে ঈদকে ঘিরে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। ঈদকে কেন্দ্র করে সকল ধরনের চোরাচালান এবং মাদক প্রতিরোধে আমরা আমাদের সকল স্থানে টহল বৃদ্ধি করেছি। পশু হাটের সাথে রিলেটেড যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো সিকিউরিটির জন্য আমরা বলেছি আমাদের বিভিন্ন বাহিনীকে যে তারা যেন এটা বিধান করে। আমরা সচেতন আছি এবং তারাও বলেছে যে যা যা করা লাগবে সেই বিষয়গুলো তারা এটা করবে। কোরবানির এই বিশাল পশুর হাট শুধু ধর্মীয় আয়োজনকে ঘিরেই নয়, কুমিল্লার গ্রামীণ অর্থনীতিরও চালিকা শক্তি। তাই সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনায় পারে 1,000 কোটি টাকার এই অর্থনীতির চাকা আরও শক্তিশালী করতে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।